আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি প্রায় ১.৫ দশক ধরে বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস BABর সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক গত ২৯ আগস্ট এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে দেয়। এর আগে গত ২৫ আগস্ট তার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU। নোয়াখালী ৪ সদর ও সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ২৬,২০০ মার্কিন ডলার, ২,১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় একরামুল করিমকে। র্যাব জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, টানা ৪ বারের সাবেক এই সংসদ সদস্য অনিয়ম দুর্নীতি করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। এছাড়া নোয়াখালীতে ২০১৩ সালে বিএনপি জামায়াতের আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ১ ট্রাক শ্রমিক নিহতের ঘটনায় সম্প্রতি একরামুল করিম চৌধুরী সহ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে স্থানীয় একটি থানায় মামলা করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা ২০২৪ জারি করা হয়েছে। এখন থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণও জমা দিতে হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নীতিমালা জারি করা হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন, তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে হবে। কিভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশনা আগেই দেওয়া হয়েছিল। তবে এবছর ৩০ নভেম্বরের মধ্যে তা দাখিল করতে বলা হয়েছে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক। অনুপ্রবেশকারীরা গুজব ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করায় সোমবার সাভারে পুলিশের গুলিতে এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কোনো মালিকরা বকেয়া বেতন না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব বলেন তিনি। আর পুলিশ বাহিনীর যারা এখনও কাজে যোগ দেয়নি তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। বকেয়া বেতনসহ বেশ কিছু দাবি দেওয়া আদায়ে মাসখানেক ধরে অশান্ত দেশের তৈরি পোশাক খাত। সোমবার সাভারে পুলিশের সাথে সংঘর্ষে তৈরি পোশাক কারখানার একজন কর্মীর মৃত্যু হয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল শ্রম উপদেষ্টার কাছে। আইন শৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুইজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে, এ ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে ১৮ দফা বাস্তবায়নে স্বাক্ষর করার পরও অনেকে না মানায় রপ্তানি কমেছে বলেও জানান উপদেষ্টা। আজকে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না, দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন, সেই মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের অধিকাংশের হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে, তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার আওতায় অবশ্যই আনবো যে কেন তারা বেতনটা বকেয়া রাখছে, যেটার কারণে আসলে একটা অসন্তোষের পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সব রকমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আইন শৃঙ্খলা ও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও স্বাভাবিক করতে
কাজ চলছে। 187 জনের মতো ছিল। এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখন মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসেবে গণ্য হবে। মাদক নিয়ন্ত্রণে গডফাদারদের গ্রেপ্তারে সরকার আরও কঠোর হবে বলেও জানান তিনি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, বিগত 15 বছর ফ্যাসিবাদী শক্তি দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে পরিচিত করতে চেয়েছিল। মঙ্গলবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিনব্যাপী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনার সমাপনীতে যুক্ত হন বিএনপি নেতারা। গণতন্ত্রের ভিত এখনো শক্তিশালী পূর্ণাঙ্গভাবে আমরা করতে পারি নাই। বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম ওলামারা। তারা বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবেও পশ্চিমাদের কাছে পরিচিত করতে চেয়েছিল এই ফ্যাসিবাদী শক্তি। যারা বাংলাদেশের মানুষকে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে মৌলবাদী বলে প্রচার করে বিশ্বের সামনে তুলে ধরে, যারা একটি জাতির কলঙ্ক সৃষ্টি করতে চায়, তাদের উপরে আল্লাহ তাআলার গজব নাযিল। 5ই আগস্টের পরে নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসাবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। বাস্তবতা হচ্ছে এই, তারা পুনরায় ব্যর্থ হচ্ছে। হাসিনাকে, হাসিনার প্রেতাত্মাদেরকে এখনো 2 মাস, আগামী 5 তারিখে শেষ হবে, অনুরোধ জানাবে বিতাড়িত করেন, নাহলে দেশে আরেকবার অশান্তি তারা সৃষ্টি করবে। এদিকে নয়াপল্টনে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি করছে পতিত স্বৈরাচারের দোসররা। পতিত স্বৈরাচারের দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছেন এবং একটার পর একটা ঘটনা তারা সেখানে ঘটছে। ওরা এখন ঘাপটি মেরে থেকে নানাভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনকে এবং গণতান্ত্রিক শক্তিকে ব্যাহত করার জন্য, তাদের কাজকর্ম ব্যাহত করার জন্য তারা এইভাবে গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররাও চক্রান্ত করছে বলে অভিযোগ রিজভী আহমেদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার পর নির্বাচনে রোড ম্যাপ দেয়া যাবে, তার আগে রোড ম্যাপ ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদ নিয়ে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, আগামী নভেম্বরের বিমস্টেকের বৈঠকে ইউনূস মোদির দ্বিপাক্ষিক বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে ২২টি সভা এবং ২৫টি দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের সফর বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এটার গুরুত্বটা আপনাদেরকে বুঝতে হবে অন্যভাবে। সেটা হলো যে গত ৩০ বছরে কিন্তু কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে বাইলেটারাল ভিজিট হয়নি। দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে অনেক, সেটা তো প্রতি বছরই সুযোগ থাকে ওই একটা রিসেপশন দেওয়া। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ পুনর্গঠনের পরিকল্পনা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা সহ বাংলাদেশ পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ব নেতারা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করার পরই নির্বাচন দিতে চায় সরকার। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। তখন সত্যিকার হতে তখনই কিন্তু রোড ম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোড ম্যাপ ঠিক করতে পারছেন। আমি আজকে যদি বলি যে 3 মাস অথবা 3 বছর, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ওইটা তখন দেখতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে 58 সদস্যের প্রতিনিধি দলের সংক্ষিপ্ত সফরে আগামী 4 অক্টোবর বাংলাদেশ আসছে।
আগামী নভেম্বরে বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই ভারত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। তবে ৭১-এর ইস্যুতে বাংলাদেশের কাছে পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সহজ হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন। পাকিস্তানের ব্যাপারে ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে ৭১ও থাকবে। দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু জাস্ট পুট ইট বিহাইন্ড। এরপরেও আমাদের মনে থাকবে, কিন্তু এটাকে এই সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা যাতে না হয়, সেটা যেন এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এখনও মামলা করার সিদ্ধান্ত হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চাইলে যে কোনো ব্যক্তি মামলা করতে পারেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব সদর দপ্তর থেকে খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে। ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে র্যাব। সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সভাপতি ছিলেন। ২০১৮ সালে জাতীয় নির্বাচনে খুলনা ৪ আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বন্যার্তদের সহায়তায় সংগ্রহ করা অর্থের মধ্যে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেয়া হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমের পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশকালে এই তথ্য জানিয়েছেন সংগঠনটির সমন্বয়করা। এ সময় তারা জানান, মোট উত্তোলন করা ১১,৬৯,৮৪,০০০ টাকার মধ্যে বন্যা দুর্গতদের জন্য ব্যয় করা হয়েছে ১,৭৮,৩৩,০০০ টাকা। দুটি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ৯,৯১,৫১,০০০ টাকা। এর মধ্যে বাকি ১,৯১,০০,০০০ টাকা উত্তরাঞ্চলের বন্যা কবলিতদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানান সমন্বয়করা। এ সময় তারা জানিয়েছেন, ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতার জন্য সময় নিয়ে অডিট রিপোর্ট তৈরি করা হয়েছে। তিনি অডিট অফিসার নিজেই বলেছেন 10 তারিখে তার নিকট যাওয়া হয়েছে, প্রায় 21 দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন। আমরা যদি আমাদের জায়গা থেকে 10 তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম, আমরা কিন্তু দিতে পারতাম। কথা উঠতো না কেন দেরি হয়েছে। কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি। অতীতে সরকার যেই ক্ষেত্রে যেই টাকা অ্যালট করেছে এবং ভবিষ্যতে যেই প্রজেক্টে যেই টাকা অ্যালট করবে, সেটিরও ঠিক একইভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন, যেভাবে আপনারা এই ত্রাণের জবাবদিহিতাটি নিশ্চিত করেছেন। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত মহালয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ৮টি মন্দিরে মহালয়ার অনুষ্ঠান হয়েছে। এদিন থেকেই শুরু হয়েছে দেবী পক্ষের শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। রাজধানী সহ দেশের বিভিন্ন মন্দিরে আজ ভোর থেকেই ছিল চণ্ডী পাঠের আয়োজন। আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল মহালয়া। পুরাণ মতে এই দিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। এবছর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৯ অক্টোবর থেকে। ওই দিন মহাষষ্ঠী, পরদিন মহাসপ্তমী, ১৩ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। টানা 2 সেশনে বাড়ার পর মঙ্গলবারও বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পর গাজার সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে তেলের বাজার। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী ডিসেম্বরের জন্য বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি 13 সেন্ট বেড়ে $71.83 উঠেছে। এছাড়া নভেম্বর মাসের চুক্তির জন্য মার্কিন বেঞ্চমার্ক WTI এর দাম ব্যারেল প্রতি 11 সেন্ট বেড়ে $68.28 উঠেছে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।